বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। রাফির পরনে ছিল ঢিলাঢালা একটা নীল রঙের শার্ট, কালো প্যান্ট। রাফি আশেপাশে তাকিয়ে দেখতে থাকে, তাকে ডাকছে না কি অন্য কাউকে। স্নেহা আবারও বলতে থাকে, এদিক ওদিক তাকিয়ে আছিস কেন? তোকেই ডেকেছি, এদিকে আয়। রাফি গুটি গুটি পায়ে ওদের সামনে যেয়ে দাঁড়ায় আর বলতে থাকে, আপু আমাকে ডেকেছেন? ডেকেছি। তোর নাম কি? জি, আমার নাম রাফি হাসান। তা তুই এসব ড্রেস পরে ভার্সিটিতে কেন আসিস? আমার তো এরকম জামা কাপড় ছাড়া অন্য কোনো জামা কাপড় নেই। রাফির এই কথা শুনে পাশ থেকে মীরা নামের মেয়েটি বলতে থাকে, কেন রে, তোর কাছে কি ভালো কাপড় কেনার টাকা নেই? তাহলে এক কাজ করতে পারিস, ভার্সিটির গেটের সামনে থালা নিয়ে বসে পড়বি, সবাই তোকে টাকা দিবে, সেই টাকা দিয়ে ভালো জামা কাপড় কিনবি। এগুলো বলে সবাই হো হো করে হাসতে থাকে। রাফি তার চশমাটা ঠিক করে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ রিয়া নামের মেয়েটি রাফিকে বলতে থাকে, কোন ইয়ারে পড়িস তুই? দ্বিতীয় বর্ষে। তাহলে তো তুই আমাদের জুনিয়র। যা, এই কাগজটা নিয়ে ওই যে সাদা ড্রেস পরা মেয়েটা, ওকে দিবি। আপু এই কাগজে কি লেখা আছে? তোকে দিয়ে আসতে বলছে, তুই দিয়ে আয়। এত প্রশ্ন করিস কেন? যা তাড়াতাড়ি। রাফি কাগজটা নিয়ে মেয়েটাকে পেছন থেকে ডাক দেয়। মেয়েটা পেছনে ফিরলে রাফি দেখে ওই দিনের চড় দেওয়া মেয়েটা। রাফির হাত গালে চলে যায় আর বলতে থাকে, আপু এই কাগজটা গাছের নিচে বসা একটা মেয়ে আপনাকে দিতে বলেছে। নুসরাত নামের মেয়েটি কাগজটা নিয়ে পড়তে থাকে আর পড়া শেষ হওয়ার সাথে সাথে নুসরাত রাফির গালে কষে একটা চড় মারে। রাফি তার চশমাটা ঠিক করে নুসরাতকে জিজ্ঞাসা করে, আপু আপনি আমাকে মারলেন কেন? আমি কি করেছি? কি করেছিস জানিস না? তোর সাহস কি করে হলো আমাকে প্রেম নিবেদন করার? অবাক হয়ে বলল, আপু চিঠিটা তো আমি লিখিনি, আর আমি তো আপনাকে চিনিও না। ওইখানকার আপুগুলো আমাকে বলেছে আপনাকে কাগজটা দেওয়ার জন্য। আমি তো জানি না এই কাগজে কি লেখা আছে। কই, ওইখানে তো কোনো মেয়ে নেই। আর আমাকে মেয়েরা প্রেমের চিঠি দিতে যাবে কেন? তুই আমাকে পাগল পেয়েছিস? সর এখান থেকে। রাফি মাথাটা নিচু করে সেখান থেকে চলে আসে আর একটা ছেলেকে জিজ্ঞেস করে দ্বিতীয় বর্ষের ক্লাসরুমে চলে আসে। রাফি দেখে যে সেখানে 2-3 জন ছাড়া কেউ নেই, তাই সে পেছনে যেয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর আস্তে আস্তে রুমটা ভরে যায় স্টুডেন্ট দিয়ে, কিন্তু কেউ রাফির আশেপাশে বসে না। স্যার ক্লাসরুমে প্রবেশ করলে সবাই দাঁড়িয়ে যায়। স্যার ক্লাস করছিল, এমন সময় স্যার বলে, এই পিছনের বেঞ্চের ছেলে, দাঁড়াও। তুমি তুমি কি নতুন? তোমার নাম কি? দাঁড়িয়ে বলতে থাকে, জি স্যার, আমি নতুন। আমার নাম রাফি হাসান। তা তুমি কই ছিলে এতদিন? স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে টিসি নিয়ে এসেছি। তা তোমার ড্রেসের এমন অবস্থা কেন? রাফি একটা মুচকি হাসি দিয়ে বলতে থাকে, জীবনে যে কোনোদিনও দুঃখ ভোগ করেনি তার পক্ষে দুঃখের দুঃখ উপলব্ধি করা সহজ নয়। যে ব্যক্তি সারা জীবন প্রাচুর্য ও বিলাসের মধ্যে জীবনযাপন করে, সে কি করে গরিবের অন্তরের জ্বালা অনুভব করবে? কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয় আমাকে, আর সেই অল্প টাকা দিয়ে মাস চলতে হয়। তাই স্যার ভালো জামা কাপড় কেনার টাকা নেই আমার কাছে। রাফি তার চোখ দুটো মুছে নেয়। স্যার দুঃখ প্রকাশ করেই বলে, তুমি জীবনে কিছু করতে পারবে, দোয়া করি। স্যার ক্লাস শেষ করে চলে যায়। কিছু ছেলে এসে রাফির সাথে মজা করা শুরু করে। রাফি এই সব সহ্য করতে না পারে ব্যাগটা দিয়ে ক্লাস থেকে বের হয়ে যায়। পুকুর পাড়ে বসে বসে রাফি বলতে থাকে, এই শহরে কত রং, কত লোকের আনাগোনা, শুধু আমার ঘুরের চাপা কান্না এই শহরে যায় না শোনা। রাজ, কেসটা নিয়ে কত দূর এগিয়েছো? রাজ থানায় বসে বসে কিছু ফাইল দেখছিল। হঠাৎ মেহেরাব তার কেবিনে এসে উক্তটা বলে, স্যার একটা কথা বলি, সত্যিকারের জ্ঞানী গুণী ও বিদ্বান ব্যক্তিদের আত্মপ্রচারের প্রয়োজন হয় না স্যার। যে যেখানে আছে তাকে সেখানে থাকতে দেন, তবেই তার স্বাভাবিক রূপটা ফুটে উঠবে। রাজ, তুমি কি বলতে আর কি বোঝাতে চাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে বুঝিয়ে বলো।
থাক না স্যার, কিছু কথা বুঝতেও হবে না। আমি জানি আপনিও মাইন্ড গেম খেলতে ভালোবাসেন, তাই কথাটার অর্থ আপনার অজানা থাকবে না, আর আপনাকে একটু রহস্যময় করে তোলে। বলেই রাজ কেবিন থেকে বেরিয়ে আসে আর রহস্যময় মুচকি হাসি হাসতে থাকে। রাত 10টা 10 মিনিট। সাবির ভাই আর রাহাত ভাই সামনাসামনি বসে আছে। এলাকাটা শহর থেকে দূরে, কোলাহলমুক্ত জায়গা। চারিদিকে জোনাকি পোকার ডাক, দূর থেকে ভেসে আসা শিয়াল কুকুরের ডাক। পিনপতন নীরবতা। সাব্বির বলে, রাহাত, দেখ, এই দিনটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। 4 কোটি টাকা লাভ হবে, তাই আমি এটা মিস করতে চাই না। রাহাত তার হাতের জ্বলন্ত সিগারেটটা জোরে জোরে টান দিতে দিতেই বলতে থাকে, দেখ সাব্বির, ডিলটা যেমন তোর গুরুত্বপূর্ণ ঠিক তেমনই আমারও গুরুত্বপূর্ণ। কিন্তু কিন্তু কি রাহাত? দেখ সালমান ভাই, চাই না তুই কোনো ঝামেলা করিস এই ডিলটা নিয়ে, তবে তুই ডিলটা পাবি। বললাম তো কোনো ঝামেলা করব না। তোর ব্যাগটা দে, আমারটা নিয়ে যা। সাব্বির ও রাহাতের হাতের ইশারায় তাদের লোকেরা ব্যাগ আদান প্রদান করে। যখন সাব্বির আর রাহাত বসা থেকে উঠবে তখনই একটা বাইক এসে থামে তাদের সামনে। বাইকের ওপর আরাম করে বসে পায়ের উপর পা তুলে সিগারেট টানছে আগন্তুকটি। পরনে তার মাথার লম্বা টুপি, কালো প্যান্ট, কালো বুট, মুখে রকস্টার মাস্ক। সাব্বির বলতে থাকে, কে তুই? এখানে কি জন্য এসেছিস? আগন্তুকটা কিছু না বলেই সিগারেটটা আবারও টান দিয়ে হো হো করে হাসতে থাকে। রাহাতে রাগ উঠে যায়। সে তার পেছন থেকে গান বের করে ট্রিগারে চাপ দিবে। এমন সময় আগন্তুকটি সিগারেটটা মাটিতে পিষে বলতে থাকে, আহা, এ তো তাড়াহুড়া কিসে? আয় বসি, বসে শান্তিতে কথা বলি। এ তো উত্তেজিত হলে তো হবে না। কি চাস তুই? এখানে কেন আসলি? আগন্তুকটি হো হো করে হেসে বলতে থাকে, তোদের এই ডিল থেকে 65% শেয়ার আমার চাই। সাব্বির আর রাহাত হাসতে হাসতেই বলে, কি তোকে 65% দিতে হবে? সাব্বির তার গানটা বের করে টেবিলের উপর নাড়াতে নাড়াতে বলে, যদি 1%ও না দেই তাহলে কি করবি? আগন্তুকটা উচ্চ স্বরে হাসতে হাসতেই বলতে থাকে, যদি তোরা কিছুক্ষণ পর আমার পা ধরে বলিস 90% শেয়ার আমাকে দিবি, তখন কেমন লাগবে? রাহাত আর সময় নষ্ট না করে আগন্তুকের মাথায় গানটা ধরে আর আগন্তুক জোরে জোরে হাসতে থাকে। বলতে থাকে, একটু পেছনের দিকে তাকিয়ে দেখ। সাব্বির ও রাহাত পেছনে ফিরতে দেখে তাদের একটা লোক পড়ে যেতে থাকে। কারো কপালে, কারো বুকে গরম বুলেটের আস্তরণ পড়ে আছে। বোঝা যাচ্ছে কোথা থেকে যেন স্নাইপার চালানো হচ্ছে। পরিবেশটা থমথমে, পিনপতন নীরবতা। যাদের আলোয় জায়গাটা অনেকটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর চারপাশে সাব্বির আর রাহাতের লোকের নিথর দেহ পড়ে রয়েছে। কিছুক্ষণ পরই লাশগুলো থেকে শিয়াল খুবলে খুবলে খাবে। আর সাব্বির ও রাহাত আগন্তুকের পায়ের কাছে বসে আছে। ভাই, ডিলের পুরো টাকাটাই আপনি নিয়ে চলে যান, আমাদেরকে দয়া করে ছেড়ে দিন। আগন্তুক হো হো করে হাসতে থাকে আর বলতে থাকে, কিরে, বলেছিলাম না আমার পা ধরে ক্ষমা চাইবি? হি। আগন্তুকটা বসা থেকে উঠে দাঁড়িয়ে গানটা হাতে নিয়ে ট্রিগারে চাপ দিয়ে পরপর 5টা বুলেট সাব্বিরের বুকে নষ্ট করে। এটা দেখে রাহাত কান্না করতে করতে আগন্তুকের পায়ে ধরে। আগন্তুক উচ্চ স্বরে হেসে বলতে থাকে, তোকে মারবো না, তুই যে সালমানকে বলে দিবি শত্রুকে বিশ্বাস করা যায় কিন্তু বেঈমানকে নয়। খেলবো তোদের শহরে আর মারবো তোদের স্টাইলে। বলেই আগন্তুক তার বাইক নিয়ে চলে অন্ধকারে মিলিয়ে যায়। রাহাত সেখানে বসে না গাড়িতে এসে বসে আর ভাবতে থাকে কে এই আগন্তুক। সকাল 6টা 20 মিনিট। কাকের ডাকে রাজের ঘুম ভেঙে যায়। সে আবারও ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুম আর রাজের চোখে হানা দেয় না। শহরের কাকগুলো এমনই, কারণ ছাড়া কাকা করতে থাকে। রাজ বিরক্ত হয়ে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে ভাবতে থাকে ছাদে গেলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। ছাদে এসে রাজের মনটা ভালো হয়ে যায়, কারণ চারিদিক থেকে শীতল হাওয়া হালকা হালকা করে
সূর্য তার আলো ছড়াচ্ছে শান্ত পরিবেশে, মাঝে মধ্যে গাড়ির হর্ন দিচ্ছে, তার সাথে কাকের বিরক্ত করা ডাক। রাত সময় এবং পরিবেশটা মন দিয়ে উপভোগ করছে। এত সকালে আপনি ছাদে কি করছেন? হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ কথাটা বলে। রাজ পেছনে ফিরে তাকিয়ে দেখে একটা হলদে পরী দাঁড়িয়ে আছে। রিমি মেয়েটা অসম্ভব পরিমাণে সুন্দর, যাকে একবার দেখলে পরের বার মানুষ ফিরে তাকিয়ে দেখবে। লম্বা লম্বা চুল কোমর ছড়িয়ে পড়েছে, ঘন কালো লম্বা চোখের পলক, বাচ্চাদের মতো ইনোসেন্ট চেহারা, গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা। যে কোনো পুরুষ মানুষের মনে সুপ্ত অনুভূতি তৈরি করতে তার চোখের চাহনি যথেষ্ট। কিন্তু রাজ এই মাইয়ার জড়াতে চায় না। রিমির বলা কথায় রাজ উত্তর দেয়, না, তেমন কিছু না। হঠাৎ ঘুমটা ভেঙে যাওয়ায় ছাদে চলে আসলাম। এখন মনটা ভালো হয়ে গেল। রিমি বিরক্ত হয়ে বলল, আসার পর থেকে তো তোমার সাথে কোনো কথাই হলো না। তা তুমি এত সকালে ছাদে কি করো? আমি প্রতিদিনই সকালে ছাদে আসি আর পরিবেশটাকে মন দিয়ে অনুভব করি। আচ্ছা রিমি, তুমি কি কোনো কারণে আমার সাথে রেগে আছো? আপনাকে আমার সহ্য হয় না। রাজ অবাক হয়ে ভাবতে থাকে, কি কারণে সে আমার উপর রেগে আছে। আমি তো এমন কোনো কিছুই করিনি যাতে সে রাগ করবে। রাজ ভাবতে ভাবতেই প্রশ্ন করে ফেলে, কেন সহ্য হয় না আমাকে? কি করেছি আমি? কারণ আপনাকে বাবা আমার রুমটা দিয়ে দিয়েছে। সেই রুমটা ছিল আমার পছন্দের রুম, আর আপনি ভুলেও ওই রুমের আমার পছন্দের জিনিসে হাত দেবেন না। বাবার কারণে শুধু আপনাকে আমি কিছু বলছি না, নয়তো। তুমি সকালের এই পরিবেশটাকে উপভোগ না করে আমার সাথে ঝগড়া করছো কেন? কি? আমি আপনার সাথে ঝগড়া করছি? আচ্ছা, আমার পছন্দের জিনিসের জন্য না হয় ঝগড়া করবই আমি। শোনো, বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না। রাজ এটা বলে শীষ বাজাতে বাজাতে ছাদ থেকে নেমে আসে। আজ শহর থেকে দূর নির্জন এলাকা থেকে পুলিশ 7টা লাশ উদ্ধার করেছে। লাশগুলোকে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তা এখনো জানা যায়নি। এই ছিল সকাল 8টার খবর। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। মেহেরাব খবরটা শুনে রাজকে ডাকতে থাকে। রাজ পুরো রেডি হয়ে মেহেরাবের সামনে এসে অনুমতি নিয়ে বসে পড়ে। স্যার ডেকেছিলেন? কোনো সমস্যা? রাজ, আরে সমস্যা তো অনেক। শহরে একটার পর একটা খুন হয়েই যাচ্ছে, কিন্তু আসল খুনিকে সেটাই তো বুঝতে পারছি না। স্যার, আজ যেখানে খুন হয়েছে সেখানে কে তদন্ত করেছে? টিভিতে দেখলাম আফজাল সেখানে আছে, তাহলে মনে হয় সে এই কেসের দায়িত্ব নিয়েছে। কিন্তু আমার কি মনে হয় জানো রাজ, খুনটা রাফিনা রাফসান করেছে। রাজ নরম এবং ভয় পাওয়া কণ্ঠে বলল, কেন স্যার আপনার এমন মনে হলো? দেখো, খুন হওয়া লোকগুলোর মধ্যে ঢাকার বড় ড্রাগ ব্যবসায়ী সাব্বিরকেও সেখানে মৃত অবস্থায় পাওয়া গেছে। আর সবচেয়ে বড় কথা, সাব্বির হলো সিএম ফারাদ স্যারের কাছের লোক, তাই সাব্বিরকে মারার সাহস কেউ করবে না। রাজ মুচকি হেসেই বলে, হয়তো স্যার সাব্বির টাকার লোভে তার শত্রুদের সাথে হাত মিলিয়েছে, তাই কোনো রহস্যময় আগন্তুক তাকে মেরে চলে গেছে। মেহেরাব রাজের কথা কিছুটা বুঝতে পেরে মুচকি হাসে। রাজকে নিয়ে থানায় চলে আসে। রাফি সকালে হেঁটে হেঁটে ভার্সিটিতে যাওয়ার সময় হঠাৎ কারো বাঁচাও বাঁচাও চিৎকার শুনে রাফি পেছনে ফিরে তাকায়, দেখে 6 জন লোক একটা লোককে জোরাজুরি করছে। কিন্তু একজন লোক 6 জনের সাথে পেরে উঠতে পারছে না। 6 জনের থেকে 4 জনের কাছে পিস্তল আছে, তাই রাফি তার পকেট থেকে পুরোনো আমলের একটা বাটন সেট বের করে কাকে যেন ফোন দেয়, কিন্তু নেটওয়ার্কের কারণে ফোনটা বন্ধ দেখাচ্ছে। রাফি গুটি গুটি পায়ে সেখানে যেতে থাকে। ছেলেগুলোর মধ্য থেকে নেতা টাইপের রাসেল নামের ছেলেটি রাফিকে দেখে রেগে বলতে থাকে, কিরে, কে তুই? এখানে কি করিস? রাফির ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আর নীরব পরিবেশটাকে অনুভব করছে। কাকের কাকা করা ডাক, কিছুক্ষণ পর পর গাড়ির হর্ন আর রাফির বুকে ধুকপুক আওয়াজ। রাফি ভয়ে ভয়ে বলতে থাকে, ভাইয়া, পিছন থেকে চিৎকার শুনে এখানে এসেছি। দেখলাম লোকটা বিপদে পড়েছে, তাই সাহায্য করতে এলাম। রাফির কথা শুনে লোকগুলো হো হো করে হাসতে থাকে আর বলতে থাকে, কি তুই ওকে সাহায্য করবি? দেখে তো মনে হয় বস্তি থেকে এসেছিস, আবার মনে হয় 2 দিন ধরে
কিছু খাস না। রাসেল তার বন্দুকটা রাফির মাথায় ধরে বলে, এখানে 5টা বুলেট আছে, বাঁচতে চাইলে চলে যা, নয়তো একটা খা, একবারে শান্ত হয়ে যাবি। রাফি ভয়ে ভয়ে নরম গলায় বলতে থাকে, ভাই উনি কি করেছেন? ওনাকে এইভাবে মারছেন কেন? সে এই শহরে ব্যবসা করে, অথচ সালমান ভাইকে চাঁদা না দিয়ে আজ ওকে মেরে সালমান ভাইকে গিফট করব। রাসেল এসে রাফির কলার ধরে আর রাফি রাসেলের কানে কানে বলতে থাকে, আমার কলার ধরা মানে বাঘের সাথে যুদ্ধ ঘোষণা করা। রাফি এবার সবার সামনে বলতে থাকে, ভাই আমাকে মারবেন না, ভাই আমাকে ছেড়ে দেন। এই ধর 2 শালাকে একেবারে ঠান্ডা করে দেই। গোলের ট্রিগার চাপ দিবে এমন সময় পুলিশের জিপ এসে থামে সবার সামনে। তা দেখে রাসেল ও তার দলের লোকেরা ধরে পালাবে, কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে। এসআই কামরুল এসে লোকটাকে সালাম দিয়ে বলতে থাকে, স্যার কোনো ক্ষতি হয়নি তো? আহনাফ চৌধুরী ঢাকার 10 জন ব্যবসায়ীর মধ্যে একজন। প্রচুর সম্পদের মালিক আহনাফ এসআই এর প্রত্যুত্তরেই বলে, না, আমার কিছু ক্ষতি হয়নি। ওদের থানায় নিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। পুলিশ চলে গেলে আহনাফ সাহেব রাফিকে প্রশ্ন করে, বাসা কোথায় তোমার? স্যার চট্টগ্রাম। স্যার বলতে হবে না, আঙ্কেল বইল। আর তুমি ঢাকায় কি করো? জি আঙ্কেল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আহনাফ কিছুক্ষণ ভাবার পর রাফিকে বলল, তুমি তো আমার জীবন বাঁচিয়েছো, বলো তুমি আমার কাছে কি চাও? কি যে বলেন আঙ্কেল, এটা তো আমার কর্তব্য। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আহনাফ সাহেব কিছু একটা ভেবে রাফিকে বলে, একটা কথা বলবো তোমাকে, কিন্তু রাখতে হবে। জি আঙ্কেল বলেন, রাখার চেষ্টা করব। দেখো, তুমি এখন থেকে আমার সাথে আমার বাসায় থাকবে। এটা তুমি না করতে পারবে না। রাফি চিন্তা করে দেখে সে কি খায় না খায়, কোথায় ঘুমায়, তার থেকে ভালো আহনাফ সাহেবের বাসায় চলে যাওয়া ভালো। রাফি একটু দূরে যে মোবাইলে কার সাথে যেন কথা বলে হাসি মুখে চলে আসে। রাফি আর আহনাফ সাহেবের গন্তব্য এখন এক আহনাফের বাসায়। বাইরের আকাশে হালকা মেঘ জমেছে, পরিবেশটা ঠান্ডা হয়ে আছে। ব্যালকনির দরজা খোলা, হিমেল হাওয়া এসেছে। সবকিছু এক অদ্ভুত ভালো লাগা আর স্বস্তি নিয়ে এসেছে। রিমি ব্যালকনিতে এসে দাঁড়িয়ে সে ভাবছে, রাজ ছেলেটা অনেক গম্ভীর মুখ হলেও মনের দিক দিয়ে কিন্তু ছেলেটা অনেক ভালো। তা না হলে সে বাসায় আসার পর থেকে আমাকে খারাপ নজরে দেখেনি। আজকাল তো এমন ছেলে পাওয়া যায় না যারা মেয়েদেরকে ভালো চোখে দেখে। কিন্তু রাজা ছেলেটা অনেক সুন্দর, বড় বড় চোখ, মুক্তোর মতো মানিক সরু নাক, সরু কালো চুল, জিম করা ফিকার মুখের চাপ দাড়ি, গোলাপি ঠোঁট, আর একটু রাখলে আরো আকর্ষণীয় দেখায়। একটা মেয়ে মানুষের মনে সুপ্ত অনুভূতি তৈরি করতে তার মুচকি হাসি যথেষ্ট। ছেলেটাকে দেখলে বারবার দেখতে ইচ্ছে করে, কিন্তু কেন? রিমি উত্তর খুঁজে পায় না। অবশ্য রিমি রাজের প্রতি একটু রেগে আছে, কারণ সে তার পছন্দের রুমটা দখল করে নিয়েছে। রিমি বুঝতে পারছে না কেন বারবার রাজের ফেসটা তার চোখের সামনে এসে ভেসে উঠছে, আর তার মনে কেমন যেন এক অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছে। কিন্তু রিমি এই অনুভূতির কি নাম দেবে বুঝতে পারছে না। আবার ভাবে যদি রাজের কোনো গার্লফ্রেন্ড থাকে তবে। রিমি চায় না তার সুখের অনুভূতির গায়ে কোনো কষ্টের আঁচড় লাগুক, তাই সে সেই এই অজানা অনুভূতির নাম দিতে চায় না। রাত 9:30 নুসরাত তার বাবাকে বলে, বাবা, মা বললো তুমি নাকি আমাদের চিলেকোঠার রুমটা ভাড়া দিয়েছো। প্রতি উত্তরে নুসরতের বাবা বলে, আরে না, ভাড়া দেয় নাই। ভাড়া কেন দিব? সেখানে একটা ছেলেকে থাকতে দিয়েছি, আর ছেলেটা খুব ভালো। আর সে না থাকলে কি যে হতো। সে আজ আমাকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচিয়েছে। তাই ভাবলাম এখন এমন ছেলে পাওয়া যায় না, তাই তাকে চিলেকোঠা রুমটা থাকতে দিয়েছি। এমনিতেই ওই রুমটা ফাঁকা পড়ে থাকে। নুসরাত নুসরাত হলো আহনাফ সাহেবের একমাত্র মেয়ে, নুসরাত চৌধুরী। নুসরাত এখনো দেখেনি যে কাকে তার বাবা এখানে থাকতে দিয়েছে। ইতোমধ্যে মেঘের বিরাট ঘর্ষণ কমে গেছে, বাইরে হিমেল হাওয়া বইছে, তবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে।
পরিবেশে এক প্রকার শান্তি বিরাজ করছে। মনে হচ্ছে শহরের সব ধরনের ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে গেছে। ব্যস্ত শহরটা পরিচ্ছন্ন হয়ে গেছে। সবকিছু এখন সঠিকভাবে হবে। কি যেন আজকের আকাশ বাতাস কিছু বলতে চাইছে। রাতে ছাদে বসে বসে রাফি পরিবেশটা দেখছিল, উপভোগ করছিল, আর এগুলো ভাবতেছিল। রাফি আবারও ব্যস্ত শহরটা দেখছে আর নিজে নিজেই বলছে, এই শহর ভীষণ রঙিন, চোখ ধাঁধানো আলো, কিন্তু আমার শহরটা আমার মতো অন্ধকার আর কালো। এই ব্যস্ত শহরের মানুষগুলো টাকার পেছনে দৌড়ায়, আর গরিব দুঃখীদের প্রতি তাদের কোনো মায়া নেই। হঠাৎ গ্রাম থেকে আসা রাফিকে সবাই এমনভাবে অপমান করলো, রাফি তা একদমই মেনে নিতে পারছে না। রাফির মতো মনে হলো ছোটবেলার পুরনো কথাগুলো, কিন্তু যারা অতীতকে নিয়ে বেশি ভাবে তাদের এক চোখ নষ্ট, আর যারা অতীতকে নিয়ে একেবারে না ভাবে তাদের দুটো চোখই নষ্ট। রাফি আর বেশি কিছু না ভেবে ঘুমাতে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে নুসরাত ছাদে চলে যায়, যে এমন কিছু দেখবে আশা করেনি। কারণ নুসরাত ছাদে যেয়ে দেখে ভার্সিটির খ্যাত ছেলেটা ছাদে দাঁড়িয়ে আছে। নুসরাত রেগে রাফির কাছে যেয়ে দাঁড়িয়ে বলতে থাকে, সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।